বিগত সরকারের আমলে আমাদের বিচার বিভাগ হয়েছিল মানুষের অধিকার হরণের প্রতিষ্ঠান, এবং আমি নিজে একজন বিচারক ছিলাম, এবং আমি যুগান্তরে একটা আর্টিকেল লিখেছিলাম। তো ওই আর্টিকেলটা যুগান্তরে লেখার কারণে এটার মধ্যে কেউ কোনো ধরনের অফেন্স পায় নাই। সুপ্রিম কোর্টের জনৈক বিচারক এর যুগান্তরে ছাপার 5 মাস পরে এই আর্টিকেল উনার উদ্যোগে একটা পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করলো, এবং এরপরে উনি আমাকে আমার বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিং ড্র করলো, এবং কন্টেম্প প্রসিডিং ড্র করে আমাকে আদালতে সারাদিন সে দাঁড় করিয়ে রাখলো এবং অকথ্য ভাষায় আমাকে বকাবকি এবং গালাগালি করলো। এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। যে আমি নিজে বিচার বিভাগে থাকা সত্ত্বেও আমি বিচার বিভাগ থেকে কিন্তু ন্যায় বিচার বা সুবিচার পাই নাই, এবং তখন কিন্তু আল্লাহর কাছে বলা ছাড়া অন্য কারো কাছে কিন্তু আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না। এখন এই যে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তারা কি করলো, বললো যে এই 150 অনুচ্ছেদেও তারা বললো যে টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন বলতে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের যে 16ই ডিসেম্বর পর্যন্ত এই সময়টাই হচ্ছিল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন হিসাবে অন্তর্ভুক্ত হবে। এর বাইরের কোনো পিরিয়ড টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন হিসাবে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এখন যে এই যে বর্তমান যে আমাদের যে এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, যে এই ইন্টারিম গভর্নমেন্টকে যদি বৈধতা দিতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম বা সর্বাগ্রে যেটা প্রয়োজন হবে যে এই পঞ্চদশ সংশোধনী, যেটা এই পঞ্চদশ সংশোধনীটি বাতিল করতে হবে। এই পঞ্চদশ সংশোধনী বহাল রেখে এই সরকারের কার্যকলাপকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। এখন যে আমাদের যে এই যে সংবিধান সংশোধন না সংবিধান নতুনভাবে প্রণয়ন বা সংবিধান পুনর্লিখন, এই ধরনের একটা বিতর্ক জাতির সামনে। তাহলে ওনারা যদি সংবিধান যদি বহাল রাখেন সেক্ষেত্রে হচ্ছে তাহলে সংবিধান সংশোধনের আবশ্যকতা দেখা দিবে। তাদের যে এই পিরিয়ড, তাদের এই শাসনকাল, এটা সংশোধন করতে হবে। এই সংশোধনটা কিভাবে হবে? এই এরশাদ সাহেব বা জিয়া রহমান সাহেব যেভাবে করেছিল, ওনারা ক্ষমতায় থাকা অবস্থায় ওনারা দল গঠন করেছিলেন, এবং তারপরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে তাদের দল 2/3 না পেলেও অনুগামী বা সহযোগী দলের সমর্থন নিয়ে তারা সংবিধান সংশোধন করেছিলেন। এখন যারা ক্ষমতাসীন আছেন, এটা হচ্ছিল তারা সিদ্ধান্ত নেবেন তারা কি দল গঠন করবেন নাকি না। তারা যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, যে আমাদের দেশে বড় রাজনৈতিক দল বলতে আমরা এখন বুঝি হচ্ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী, বা ছোট রাজনৈতিক দল আমাদের এখানে লেবার পার্টি, যে মোস্তাফিজুর রহমান ইরান সাহেব আছেন, মান্না সাহেবের দল আছে, জুনায়েদ সাকি সাহেবের দল আছে। তো এই সব দলের সঙ্গে ওনারা যদি এটাকে বলা হয় পলিটিক্যাল ডায়ালগ বা রাজনৈতিক সংলাপ করে ওনারা একটা যদি ঐক্যমতে বা আলোচনা মানে সমঝোতায় পৌঁছাতে পারেন, এবং এই সকল দল যদি তাদেরকে যদি আশ্বাস দেয় যে তাদের যে এই শাসনকাল এটাকে তারা বৈধতা দান করবেন, এভাবে পারেন। অথবা তারা এখনও সময় আছে, তারা যদি ফরমানের মাধ্যমে, যেহেতু এই বিগত সরকারের পতন হচ্ছিল একটা অভ্যুত্থানের মাধ্যমে, তাহলে সামরিক শাসনগুলো যেভাবে ফরমানের মাধ্যমে পরিচালিত হয়, বিপ্লবী সরকারও কিন্তু ফরমানের মাধ্যমে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করতে পারে। এবং ফরমানের মাধ্যমে যখন রাষ্ট্রের শাসন ক্ষমতা পরিচালিত হয়, তখন ক্ষমতার উৎসটাই হলো জনমত বা জনসমর্থন বা জন অভিপ্রায় বা জন আকাঙ্ক্ষা। দেশের জনমানুষ যেটা চায় সেভাবেই হয়। সেটা করতে গেলে গণভোটের আবশ্যকতা দেখা দেবে, এবং সেটা করতে গেলে কিন্তু গণপরিষদ গঠনের আবশ্যকতা দেখা দেবে। এখন গণভোট এবং গণপরিষদ এটা হচ্ছে অত্যন্ত জটিল প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়ায় ওনারা যাবেন কিনা, বা এই জটিল প্রক্রিয়া গেলে ওনারা যদি ফেল করে, তখন আমরা কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পতিত হব বা নিপতিত হব। তো আমার যেটা মনে হয় বা আমার নিজের যে উপলব্ধি, এটা হলো যে ওনারা যেহেতু সংবিধানকে এখনও অ্যালাইভ রেখেছেন, কেপ্ট দি কনস্টিটিউশন অ্যালাইভ, সেক্ষেত্রে হলো যে ওনাদের যে উচিত হবে হলো যে একটা রোডম্যাপ, রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে একটা রোডম্যাপ তৈরি করা, এবং রোডম্যাপ তৈরি করে রাজনৈতিক দলসমূহ থেকে একটা আশ্বাস নেওয়া যে তাদের এই শাসনকালকে রাজনৈতিক দলসমূহ নির্বাচন পরবর্তী তারা বৈধতা দান করবেন, যেমন বৈধতা দান করেছিল শাহাবুদ্দিন সাহেবের যে এটাকে বলা হয়েছিল অস্থায়ী সরকারকে সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, ইভেন জাতীয় পার্টি, সব দল কিন্তু তার এই যে তখন যে শাসনকালটা ছিল ওই শাসনকালকে বৈধতা দিয়েছে। তাহলে এখন যেহেতু আমাদের সংবিধান এখনও বহাল আছে, এবং আমার মনে হয় সংবিধান বহাল থাকবে, তাহলে সংবিধান যদি বহাল থাকে এই আলোচনা কিন্তু আমার মনে হয় অচিরেই শুরু করা উচিত যে
এই প্রধান রাজনৈতিক দল বিএনপি, তারপরে হচ্ছে জামাত ইসলামী এবং আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় উপনীত হতে হবে এবং সমঝোতায় উপনীত হয়ে এই যে তাদের যে এই শাসনকাল এটাকে বৈধতা দিতে হবে। যদি বৈধতা দেওয়া না যায় তাহলে এটা কিন্তু আমাদের সামনে কিন্তু একটা ঘোর অমানিসা বা ঘোর অন্ধকার এবং এটা জাতির জন্য কিন্তু একটা অত্যন্ত বিব্রতকর এবং একটা বিপর্যয়ক পরিস্থিতির সৃষ্টি হবে। এবং এটা আমরা সবাই দেশবাসী সবাই এটা বিশ্বাস করে এবং আমাদের রাজনৈতিক দলসমূহ বিশ্বাস করে যে বর্তমান যে আমাদের যে অন্তর্বর্তী সরকার, এই সরকারকে কোনোভাবেই কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার রাষ্ট্র পরিচালনা করুক, যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সংস্কার করুক এবং পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে যারাই ক্ষমতাসীন হবে তারা যেন ঐক্যমতের মাধ্যমে এই সরকারের কার্যকলাপে বৈধতা দেয়। যে অতীতে আমি আলোচনা করেছি এবং আপনাদেরকে অবগত করার ব্যাপারে আমি সচেষ্ট হয়েছি যে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার সেটাকে বৈধতা না দেওয়ার কারণে তাহলে এই তিনটি সরকারের অধীনে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন ওটার কিন্তু কোনো ধরনের সাংবিধানিক বৈধতা নাই। যারা এমপি নির্বাচিত হয়েছিলেন তাদেরও কিন্তু কোনো ধরনের সাংবিধানিক বৈধতা নাই এবং তারা যে এই যে বেতন ভাতা বাবদ যে অর্থ দিয়েছেন এটা তো জনগণ প্রদত্ত করের অর্থ। তো যেহেতু সরকার যদি অবৈধ হয় তাহলে এই অর্থ কিন্তু জনগণ চাইলে এটা কিন্তু ফেরত দেওয়া উচিত বা এটা হচ্ছিল ফেরতযোগ্য। এখন আমাদের যে সংবিধানে হচ্ছিল ৭২ সালে যখন সংবিধানটি রচিত হয় তখন শেখ মুজিব সাহেব ছিলেন হচ্ছিল প্রধানমন্ত্রী এবং ওনাকে সামনে রেখেই যে উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পদটাকে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল যে তিনি প্রধানমন্ত্রী একাধারে হচ্ছিল প্রধানমন্ত্রী মানে চিফ এক্সিকিউটিভ অফ দি গভর্নমেন্ট, উনি আবার হচ্ছিল সংসদীয় দলের নেতা, আবার উনি হচ্ছিল দলের প্রধান। তিনটি ক্ষমতার কারণে তিনি হচ্ছিল একজন মানে বিশাল শক্তিধর বা ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছিলেন এবং সেটা কিন্তু এখনও কিন্তু অব্যাহত আছে। সেই ধারাটা এখনও অব্যাহত আছে এবং আমরা দেখলাম যে চতুর্থ সংশোধনীর মাধ্যমে যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় প্রবর্তন হলো তখনও আমরা দেখলাম যে ঠিক প্রধানমন্ত্রীর অনুরূপ ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতিকে দেওয়া হলো। আবার এখন যে রাষ্ট্রপতির যে ক্ষমতা বা রাষ্ট্রপতি এখন হচ্ছিল অর্নামেন্টাল, এটাকে আমরা যদি বাংলায় বলতে পারি, ইংরেজিতে বলা হয় অর্নামেন্টাল, যদি বাংলায় বলি তাহলে হচ্ছিল ঠুটো জগন্নাথ। রাষ্ট্রপতির মাত্র দুটি ক্ষমতা, একটা হচ্ছিল ওই সংসদ নির্বাচন পরবর্তী হচ্ছিল এই প্রধানমন্ত্রী নিয়োগ। তো এখন প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে এখানে তার ডিসক্রিশন অ্যাপ্লাইয়ের কোনো সুযোগ নাই, বিকজ যিনি মানে এই সংসদীয় দলের যে যিনি মানে সংখ্যাগরিষ্ঠ সমর্থন যিনি ভোগ করেন তাকেই তিনি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করবেন। আর হচ্ছিল প্রধান বিচারপতি পদে নিয়োগ। তো প্রধান বিচারপতি নিয়োগে তো আমাদের দেশে তো জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে এবং এই জ্যেষ্ঠতা লঙ্ঘন সবচেয়ে বেশি হয়েছিল আমাদের রাজনৈতিক সরকারের সময়। সামরিক সরকার যখন ছিল এদেশে কিন্তু এইসব জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা কিন্তু পরিলক্ষিত হয়নি। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে বর্তমান যিনি প্রধান বিচারপতি যে আমাদের যে এখন যিনি রিফাত সাহেব, তো হ্যাঁ ওনার সাথে একসাথে ছিল। তো এই রিফাত সাহেব উনি কিন্তু মানে আমাদের উপমহাদেশের যে অন্যান্য দেশ যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা নেপাল, ওই সকল দেশের প্রধান বিচারপতিরা যে মানের, ইনি কিন্তু একই মানের। যে অক্সফোর্ড থেকে উনি ওনার গ্র্যাজুয়েশন করেছেন, হার্ভার্ড থেকে ওনার মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন। তো ওনাকে চিন্তা করে দেখেন, ওনাকে সুপারসিড করে যদি এই সরকারের যদি অন্তর্বর্তী সরকারের আগমন যদি না ঘটতো, ওনার মতো বিদুষী ওনার মতো বিদ্বান ব্যক্তির কখনো কিন্তু প্রধান বিচারপতি হওয়ার সুযোগ ঘটতো না। এবং এখন যারা অ্যাপিলেট ডিভিশনে আছেন তাদেরও কিন্তু অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার কিন্তু সুযোগ ঘটতো না। আমাদের দেশে যে বিচারক যে নিয়োগ হয় সর্বক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক বিবেচনায় গত দুই যুগে যত বিচারক নিয়োগ হয়েছে সব হচ্ছিল রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এখন রাজনৈতিক বিবেচনায় যদি একটা দেশের সর্বোচ্চ আদালতের বিচারক যদি নিয়োগপ্রাপ্ত হয়, সেখানে তো আপনি কখনো তো বিচার বিভাগ থেকে আপনি তো সুবিচার প্রত্যাশা করতে পারেন না, বা যে দেশের সাধারণ জনমানুষ সুবিচার প্রত্যাশা করতে পারে না। পৃথিবীর সব দেশের বিচার বিভাগকে বলা হয়েছিল জনগণের শেষ ভরসাস্থল এবং মানুষের অধিকার সংরক্ষণের প্রতিষ্ঠান। বিগত সরকারের আমলে আমাদের বিচার বিভাগ হচ্ছিল মানুষের অধিকার হরণের প্রতিষ্ঠান। এবং আমি নিজে একজন বিচারক ছিলাম এবং আমি যুগান্তরে একটা আর্টিকেল লিখেছিলাম। তো ওই আর্টিকেলটা যুগান্তরে লেখার কারণে এটার মধ্যে কেউ কোনো ধরনের অফেন্স পায় নাই। সুপ্রিম কোর্টের জনৈক বিচারক যুগান্তরে ছাপার 5 মাস পরে
এই আর্টিকেল উনার উদ্যোগে একটা পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করলো, এবং এরপরে উনি আমাকে আমার বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিং ড্র করলো, এবং কন্টেম্প প্রসিডিং ড্র করে আমাকে আদালতে সারাদিন সে দাঁড় করিয়ে রাখলো এবং অকথ্য ভাষায় আমাকে বকাবকি এবং গালাগালি করলো। এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা, যে আমি নিজে বিচার বিভাগে থাকা সত্ত্বেও আমি বিচার বিভাগ থেকে কিন্তু ন্যায় বিচার বা সুবিচার পাই নাই, এবং তখন কিন্তু আল্লাহর কাছে বলা ছাড়া অন্য কারো কাছে কিন্তু আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না। তখন আমি এটার বিরুদ্ধে যখন অ্যাপিলেট ডিভিশনে গেলাম, তো সে অগ্রিম ক্যাভিয়েট দিয়ে রেখেছিল, এবং অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জাজ এটাকে দিল যে পরবর্তী দিন এটা প্রধান বিচারপতি এটাকে হিয়ারিংয়ের ব্যবস্থা করবেন। পরবর্তী দিন প্রধান বিচারপতি এটা কজ লিস্টেই নেন নাই। এই হলো আপনার হচ্ছিল বিচার ব্যবস্থা। যাই হোক, ওই অবস্থার হয়তো অবসান ঘটেছে, এবং ভবিষ্যতে হয়তো আমরা আর এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হব না। এই যে একজনকে যে আদালতে নিয়ে যে দাঁড় করিয়ে রেখে যে অপমান অপদস্থ করা, এটা কিন্তু সংবিধান অনুমোদন করে না। সংবিধানের আর্টিকেল 35 সাব আর্টিকেল 5 সেখানে বলা আছে যে নো পার্সন শ্যাল বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল, ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং পানিশমেন্ট অ্যান্ড বিহেভিয়ার, যে কাউকে যন্ত্রণা দেওয়া যাবে না বা কারোর সাথে অবমাননাকর বা লাঞ্ছনাকর আচরণ করা যাবে না। যে আদালতে নিয়ে যে দাঁড় করিয়ে রাখে যে, আর তখন কিন্তু উনি কন্টেম্প বেঞ্চও ছিলেন না, যিনি আমাকে এইভাবে দাঁড় করিয়ে রাখেন তিনি অন্য বেঞ্চে, তারা এই ক্ষমতাও ছিল না, একদম ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি কিন্তু এগুলো করেছেন। এখন এই ওনাদের যখন এটা করে তার আগেই কিন্তু এই যে পঞ্চদশ সংশোধনী আনা হয়, আমি হয়তো এখনও আমি সিদ্ধান্ত নিই না, আমি হয়তো মামলা করবো, এবং মামলা করলে এটা শাস্তি হচ্ছিল মৃত্যুদণ্ড। যে আমাকে এটা হচ্ছিল, এখানে বলছে যে সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে। তো সংবিধান তো বলে না যে তুমি একটা লোককে, আদালত হচ্ছিল মানুষের অধিকার সংরক্ষণের প্রতিষ্ঠান, সেখানে আমার অধিকারকে সমুন্নত করা হবে, সেখানে সে আমাকে ডেকে নিয়ে অপমানবদস্থ করেছে। এটা সংবিধানের অনুচ্ছেদ 35 অনুচ্ছেদ 5-এর লঙ্ঘন, এবং আমি হয়তো মামলা করব, এবং মামলা করলে আমি আশা করি আমি প্রতিকার পাবো, এবং সংবিধান লঙ্ঘনের সাজা কি আমি তো আপনাদের কাছে ব্যাখ্যা করেছি, আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন। তো আমাদের যে এখন যে সংবিধান যদি সংশোধনও করেন, সেক্ষেত্রে যে আমাদের সংবিধানে যে এখন যে এই প্রধানমন্ত্রীর যে ব্যাপক ক্ষমতা, তারপরে ধরুন এখানে তো আমরা বলেছি যে সকল শ্রেণীর রিপ্রেজেন্টেশনের কথা বলেছি, কৃষক, শ্রমিক, তারপরে হচ্ছে হলো এই যে পেশাজীবী, সকলে যদি সন্নিবেশন সংসদে যদি সকলের উপস্থিতি যদি নিশ্চিত করতে হয়, তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজন, যেটা পৃথিবীর অন্যান্য দেশে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আছে, পাকিস্তানে আছে, যুক্তরাজ্যে আছে, যুক্তরাষ্ট্রে আছে, এবং ইউরোপের সব দেশে আছে। তো আমাদের দেশে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রতিষ্ঠা করতে হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে এখানে ভারসাম্য আনয়ন করতে হবে। আর 70 অনুচ্ছেদ যেটা, যেখানে হচ্ছিল যে মানে এই যে এই একজন সংসদ সদস্য যদি দলের বিরুদ্ধে যদি ভোট দেয়, তখন তার যে সংসদ সদস্য পদ বাতিল হয়, সেটা রহিত করতে হবে। আর তাছাড়া হচ্ছিল যে আমাদের যে এই সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠান আছে, এই সকল প্রতিষ্ঠানে যেন নিয়োগ যেন স্বচ্ছ প্রক্রিয়ায় যেন নিয়োগ হয়, সে ব্যাপারে আইন বা বিধি প্রণয়ন করতে হবে। এগুলো করলেই হয়তো যে আমাদের যে এই রাষ্ট্র সংস্কার বা আমাদের যে এই সংবিধানের যে সংশোধন বা আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান বা যে বিভাগ রয়েছে, এগুলোর যে সংশোধন, সেটা হচ্ছিল সম্ভব হবে।